আর দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দৈনিক টিভির আরো একটা সরাসরি সম্প্রচারে আমি চলে এলাম। থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পেরেছেন যে কি বিষয় আমি আজ কথা বলতে এলাম। প্রথমে বলি, প্রতি ভিডিওয়ে আমি যেটা বলি সেটা হলো আপনাদের অশেষ ধন্যবাদ এই দৈনিক টিভি চ্যানেলটাকে এত বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য, চ্যানেলের সাবস্ক্রিপশন এত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে আইডিয়া করতে পেরেছেন যে কি বিষয়ে কথা বলতে এলাম আজকে। বিষয়টা হলো, আপনারা অনেকেই জানেন, বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ছেলে, সে কিভাবে, মানে যেটা অভিযোগ, তার বাড়ির লোকের অভিযোগ যে সে কিভাবে অত্যাচারিত হয়ে, পুলিশের অত্যাচারিত হয়ে মারা গেছে, এটা তার বাড়ির লোকের অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে ঘটে চলা আন্দোলন এ বিষয়ে, এবং বিশেষ করে 22 তারিখে কোর্টের একটা অর্ডার হওয়ার কথা ছিল হাইকোর্টের, এবং তার আগে আপনারা জানেন সেই আবু সিদ্দিকের ইতিমধ্যে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে। এই পুরো বিষয়ে আমি আজকে মনোনিবেশ করব এবং আলটিমেট রেজাল্ট কি হলো বা কি হতে চলেছে, এবং এক্ষেত্রে বিরোধী মুখ হিসেবে যে দুজন ব্যক্তিত্বের নাম উঠে আসে, শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকী, তাদের কি ভূমিকা এবং এই পর্যন্ত কোর্ট কি লেটেস্ট আপডেট দিল, কি লেটেস্ট অর্ডার দিল, সে বিষয়ে আমি কথা বলবো। প্রথমেই বলবো, আপনারা দয়া করে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা জানেন এই চ্যানেলে শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষণ নয়, এখানে আইনের ক্লারিফিকেশন, খুব সামান্য আইনের ছাত্র হিসাবে আপনাদের সামনে আমি আইনের বিস্তারিত ব্যাখ্যা করি। যাই হোক, আমি টপিকে চলে আসছি। আপনারা জানেন ঢোলাহাট থানার অন্তর্গত একটা গ্রামের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে, সে কোনো একটা পুলিশ কেসে ফেসে যায়, সম্ভবত চুরির কেসে, এবং পরবর্তী সময় দেখা যায় যে সে পুলিশের সাথে একটা কন্ট্রাডিকশন তার শুরু হয়, এবং তার পরিপ্রেক্ষিতে সেই আবু সিদ্দিকের ফ্যামিলির দাবি অনুযায়ী যে তাকে পুলিশ মেরেছে, মারার পরে সে নিহত হয়েছে। কিন্তু এ বিষয়ে প্রথমে আমি ঘটনাক্রমটাকে একটু বিবেচনা করব, তারপরে আমি আপনাদেরকে বলবো যে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ঠিক কি লেটেস্ট আপডেট হলো বা এই মামলার লেটেস্ট ভবিষ্যৎ রেজাল্ট কি, এই বিষয়টা আমি বলবো। প্রথমে বলি, আপনারা জানেন ঢোলাহাট থানায় এই সংখ্যালঘু সম্প্রদায়ের খুব দুস্থ একজন ছেলে, সে প্রথমে মারা যায়, এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন সে যে রাজনৈতিক দলের একজন সৈনিক ছিল বলে তারা দাবি করছে, সেই রাজনৈতিক দল অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা কিন্তু বিবৃতি দেওয়া থেকে শুরু করে ঢোলাহাট থানার সামনে একদিন বিক্ষোভ মিছিল, এবং এই দু একদিন আগে একটা সমাবেশ করা, এবং সেখানে খুব জোরে একটা উচ্চ স্বরে একটা প্রতিবাদ ভাষণ করা ছাড়া কিন্তু এই আবু সিদ্দিকীর দল অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের কিন্তু আর কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। আর সবচেয়ে রহস্যজনক বিষয়, আমি অমৃতা সিনহার কোর্টে কি অর্ডার হলো সে বিষয়ে ব্যাখ্যা করব, তার আগে আমি রহস্যজনক কিছু বিষয়, বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সকল বিরোধী রাজনৈতিক দল বলে বিবেচিত রয়েছে, যারা রয়েছে তাদের কি ভূমিকা, সে সম্বন্ধে আপনাদেরকে একটু অবগত করাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। ঢোলাহাট থানার সামনে একদিন বিক্ষোভ, এবং একদিন এই দু একদিন আগে একটা মিছিল, এবং মিছিলে প্রচুর লোক জমা করা, এছাড়া কিন্তু আর কোনো কর্মসূচি আইএসএফ এর নেই।
আইএসএফ কিন্তু যদি চাইতো তারা কিন্তু কলকাতার রাজপথে একটা বিক্ষোভ মিছিল এবং কন্টিনিউ একটা র্যালি করা বা ব্লকে ব্লকে প্রতিবাদের কর্মসূচি নেওয়া এগুলো কিন্তু করতে পারত। কারণ যদি ঘটনা সত্যি হয় তাহলে এই ঘটনাটা কিন্তু অত্যন্ত একটা সেন্সিটিভ ইস্যু, যেখানে আমাদের এই রাজ্যে আজকেরই খবর যে একজন পুলিশ কর্মী বিষ্ণুপুর থানায় সে নাকি একজন আইনজীবীকে চড় মারে, তার পরিপ্রেক্ষিতে পুরো হাইকোর্টটা আজ বন্ধ হয়ে গেল এবং সেই পুলিশকে ক্লোজ করা হলো, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়ে গেল। এটা 24 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু একজন মানুষকে এভাবে মারা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষকে মারা হলো, তার পরিপ্রেক্ষিতে এই দুটো কর্মসূচি ছাড়া তার দল, প্রথমে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথাই বলছি, আর কোনো বিবৃতি, আর কোনো বিক্ষোভ মিছিল, নাথিং, কিছুই নেই। পুরো তার রাজনৈতিক দলটি এখন অপেক্ষা করছে যে হাইকোর্ট কিভাবে এই মামলার বিচার সাজাবে। মানে আপনারা দেখুন, আমি প্রথমে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভূমিকা, তারপরে বিজেপির ভূমিকা, সিপিএম এর ভূমিকা আসছি এবং লাস্টে এই কেসের কি আপডেট হলো আমি জানাচ্ছি। দেখুন, একটা ইস্যুতে বাংলাদেশ উত্তাল, প্রচুর মানুষ মারা গেল এবং সেই দাবিটা কোটা আন্দোলনে ছাত্রদের জয় হলো। আমি চাইছি না যে কোনো মানুষ মারা যাক কোনো আন্দোলনে, কিন্তু এত বড় একটা বিষয় যেটা ঢোলাহাট থানায় ঘটলো, সেই ঘটার পরে আজকে প্রায় 10-15 দিন পার হয়ে গেল, তার যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের জন্য সে জান দিতে প্রস্তুত ছিল, সেই রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শুধুমাত্র একটা কর্মসূচি দেখা গেল, আর কোনো কর্মসূচি কিন্তু তাদের নেই। এটা হলো নাম্বার 1। এবারে আমি আর একটা বিষয় বলি, সেটা হলো দেখবেন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন অ্যারেস্ট হয়েছিলেন, তখন কিন্তু তাকে ছাড়ানোর জন্য তিনি অ্যাকচুয়ালি নওশাদ সিদ্দিকী সাহেব কিভাবে হিট করলেন, তিনি যখনই অ্যারেস্ট হলেন, অ্যারেস্ট হওয়ার পর তার কর্মী সমর্থকরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের আপামর মানুষ তারা কিন্তু একটা ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনে। কিন্তু এক্ষেত্রে দেখবেন তার একটা কর্মী যখন এভাবে মারা গেল, সেখানে কিন্তু সেই রকম কোনো বিক্ষোভ মিছিল বা ধারাবাহিক আন্দোলন কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে কিন্তু তার দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু একটা সন্দেহের মধ্যে চলে এলেন, তারাও যদি মারা যায় তাহলে, আমি চাই না কোনো মানুষ মারা যাক, আমার ভিডিওর মধ্যে দিয়ে আমি কোনো মানুষের মৃত্যু কামনা করছি না, কিন্তু যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি এরকম ভাবে সামান্য একটা বিক্ষোভ মিছিল, বিক্ষোভ পথসভা করা আর হাইকোর্টের উপরে নির্ভর করা ছাড়া একটা রাজনৈতিক দলের, যে দলের হাজার হাজার কর্মী সমর্থক রয়েছেন যারা জান দিতে প্রস্তুত, অলরেডি দিয়েও দিয়েছেন, তাদের এগুলো ছাড়া তার দল আর কিছু করবে না। এটা গেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভূমিকা। এবারে আমি চলে আসছি বিজেপির ভূমিকা। ভালো করে লক্ষ্য করবেন, বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি যে সবচেয়ে ব্যর্থ, সেটা কিন্তু এই লোকসভা ভোট যদি না হতো তাহলে কিন্তু বোঝা যেত না। বিজেপি পুরোপুরি হাত তুলে নিয়েছে যে আমরা কোনোভাবে এই সব মুসলমানদের ব্যাপারে ঢুকবো না। যে শুভেন্দু অধিকারী ভোটের কয়েক মাস আগে বলছিলেন মুসলমানদের নিয়ে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছিলেন, সবাইয়ের বিকাশ হোক, মুসলমানরা তার নাকি ভাই, এবং নওশাদ সিদ্দিকী সাহেবকে তো প্রায় বলতেন নওশাদ ভাই, এবং মুসলমানদের ভাই বলা। সন্দেশখালিতে যখন আন্দোলন হচ্ছে সেই সময়
সন্দেশখালীর আন্দোলনের প্রথম সারিতে কিছু মুসলমান দাড়ি টুপিওয়ালা মানুষকে সামনে দিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছিলেন, হয়তো বাংলা পশ্চিমবাংলার মুসলমানদের মনে হচ্ছিল যেই শুভেন্দু অধিকারী হলো আমাদের ভাই। হঠাৎ করে লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী দুটো হাত তুলে নিলেন মুসলমানদের জন্য, এবং তার বক্তব্য হলো যে তিনি আর মুসলমানদের কোনো সাহায্য করবেন না। তাই তিনি আবু সিদ্দিকের মৃত্যুর পর কোনো কথা বলছেন না, অথচ তিনি যখন কথা বলেন তিনি বলেন আমি বিরোধী দলনেতা, আমার Z+ সিকিউরিটি। এই হলো আমাদের রাজ্যের বিরোধী দলের অবস্থা। যে দলে তিনি ছিলেন আবু সিদ্দিকী, সেই দল স্লো ব্যাট করছে, আর যে দল নিজেদেরকে বিরোধী রাজনৈতিক দল বলে দাবি করেন তারা কিন্তু মুসলমানদের জন্য একটা বাক্য আর খরচ করবেন না, শুধুমাত্র তাদের হিন্দু ভোটটাই দরকার। এটা গেল বিজেপির গল্প। বিজেপি আবু সিদ্দিককে নিয়ে কিছু বলবে না। এবার এলো সিপিএম। সিপিএম এর পর আমি যাব আজকে হাইকোর্টে কি আপডেট হলো, সব শেষে যাব আজকে হাইকোর্টে কি আপডেট হলো। এবারে আসছি আমি সিপিএম এর ভূমিকা। সিপিএম এর ভূমিকাটা খুব কিন্তু রহস্যজনক। এই সিপিএম কখন কি করে কেউ জানে না। ডলার নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। হ্যাঁ আছে, খুব সামান্য কিছু বক্তব্য সুজন বাবুরা টিভিতে ফোনে বলে দিলেন, কিন্তু কোনো কর্মসূচি তারা নেবেন না, কারণ তারা খবর পেয়ে গেছেন যে এই ছেলেটি আসলে আইএসএফ এর ছেলে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলে, তাই যা করার ফুরফুরার ভাইজানি করবে। এই হলো আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দলেদের অবস্থা। আমি কংগ্রেসের কথা বলছি না, সেটা তো কংগ্রেস পার্টিটা এখানে তো কিছু নেই, সে পার্টিটা নামমাত্র আছে। তাহলে তিনটে রাজনৈতিক দলের এই ভূমিকা আপনি দেখলেন। এবারে চলে যাব একদম আসল বিষয়, সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আসব। দেখুন, আজকে 22 তারিখে এই যে বিষয়টা ঘটলো সেটা হলো কোর্টে অমৃতা সিংহার কাছে এই মামলাটা ওঠার কথা ছিল সিঙ্গেল বেঞ্চে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিংহার কাছে, বিচারপতি অমৃতা সিংহার কাছে এই মামলাটা ওঠার কথা ছিল। কিন্তু একটা বিশেষ কারণ তো দেখা গেল যে আজকে হাইকোর্টে সিজ ওয়ার্ক কর্মবিরতির একটা বিষয় রয়েছে, সেখানে মামলাটা ওঠার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিল, মামলাটা উঠলো না, তেমন ভাবে শোনাও হলো না। আর নাম্বার 2 যেটা হলো সবচেয়ে রহস্যজনক, কোন বিজেপি কর্মী যদি রাজ্যে মারা যায়, আমি আপনাদের বলি আইনের প্রতি বিশ্বাস রাখুন, কিন্তু মাঝে মাঝে আমারও বিশ্বাস হারিয়ে যায়। কিরকম বিষয়টা হলো, কোনো বিজেপি কর্মী যদি মারা যায় সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সিবিআই তদন্ত হয়ে যায়, কিন্তু রহস্যজনকভাবে যখন এখানে আনিস খান মারা গেল সিবিআই তদন্ত হলো না, সিটেতেই সন্তুষ্ট। আর ঠিক এই মামলা আবু সিদ্দিকীর মামলাটা যখন গেল, খুব হাইকোর্টে কয়েকজন বিচারক রয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ যার দিকে আগে মানুষ খুব রায়ের ভগবান বলে মনে করত তিনি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন পার্টিতে জয়েন করলেন তখন হাইকোর্টে এখনো 2-3টে বিচারককে মানুষ প্রায় ভগবান ভাবে, সেটা হলো রাজাশেখর মান্থা, অমৃতা সিনহা। মানুষ এখনো মনে করে যে এই দুই বিচারকের কাছে গেলে অন্তত বিচারটা পাওয়া যায়, স্ট্রং অর্ডার এরা গভর্নমেন্টের এগেনস্টে দেয়। কিন্তু রহস্যজনক ভাবে এই আবু সিদ্দিকীর মামলা এবার সেই যিনি খুব গুরুত্বপূর্ণ অর্ডার দেন বলে সবাই জানেন, সে অমৃতা সিনহার কাছ থেকে সরে গেল। মানে তার আবু সিদ্দিকীর সেকেন্ড পোস্টমর্টেম হলো এবং সেই আপডেট নিয়ে আজকে একটা মামলা ওঠার কথা ছিল। রহস্যজনকভাবে সেই মামলাটি অমৃতা সিনহার কাছ থেকে সরে অন্য কোনো বেঞ্চে গেল। সেই বেঞ্চে যাবে, এখানের আইনজীবীরা পুট আপ দেবেন এবং সেই মামলাটা নতুন করে শোনা হবে। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখুন যে এত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে একটা ময়নাতদন্ত হলো, ফের ময়নাতদন্ত হলো, এবং যেখানে অভিযোগটা সম্পূর্ণভাবে প্রশাসনের বিরুদ্ধে,
পুলিশের বিরুদ্ধে, সেখানেও রহস্যজনকভাবে মামলাটা স্লো হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই যে লয়ার রয়েছেন, সম্ভবত শামীমউদ্দিন না কি নাম আছেন, এরা করছেন কি? এরা কি কোনো সিনিয়রের পরামর্শ নেননি? বা এরা এই মামলাটাকে যখনই আর্জেন্ট মোশন কেন নেওয়া হলো না? এই বিষয়টা তো অত্যন্ত সেন্সিটিভ, এতদিন ধরে ফেলে রাখা হচ্ছে, বা ডেট বাই ডেট কোনো সলিড কোনো কংক্রিট কোনো অর্ডার হচ্ছে না, এবং এই কেস চলে যাবে, এবং এটাও ঠিক হয়তো সেই আনিস খানের মতো হবে। সবচেয়ে বড় বিষয় হলো কোর্ট, দেখুন কোর্টকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কোর্টে খুব লিমিটেড সংখ্যক কিছু বিচারপতি থাকে, একটা সারা রাজ্য হয়তো দেখছে হাইকোর্টের 15 জন বিচারক, তাদের পক্ষে পুরো বিষয়ে হস্তক্ষেপ করা কিন্তু অতটা সহজ নয়, কঠিন কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। এবং আপনারা যদি হাইকোর্টের লাইভ স্ট্রিমিং দেখেন তাহলেও দেখবেন যে এই সব বিচারকরা কিন্তু মোটামুটি 5 ঘন্টা 4 ঘন্টা করে এরা কাজ করেন এবং এরা লাইভ থাকেন। কিন্তু বিষয়টা হলো যে এই এত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে নওশাদ সিদ্দিকী সাহেবের আইএসএফ কর্মী মারা গেছে বলে বলা হচ্ছে, সেখানে একটা কি কোনো সিনিয়র লয়ারকে পরামর্শ নিয়ে এই বিষয়টা আর্জেন্ট মোশন করে রান করানো যেত না? এই কেসটা একটা ঘর থেকে আরেকটা ঘরে গেল, এবং সেখানে গিয়ে আবার মামলা উঠবে। মানে বিষয়টা হচ্ছে কি, এবং আমাদের এখানকার কোর্টের ভূমিকার থেকেও, কোর্টে আমি বলেই দিলাম যে কোর্টের একটা নির্দিষ্ট লিমিটেড স্পেস থাকে, সেইটা দিয়ে তারা কাজ করে। কিন্তু রহস্যজনক বিষয় হলো এই আবু সিদ্দিককে নিয়ে কিন্তু কোনো রাজপথে কোনো আন্দোলন নেই, সবাই ঘুমন্ত অবস্থা আছে। মানে এরকম যেন মনে হচ্ছে যে এখন প্রয়োজন নেই, তাই আবু সিদ্দিকের এই বিষয়টা নিয়ে আর এগোনোর দরকার নেই, শুধু এগোবে এখানে নওশাদ, শুভেন্দুর কোনো প্রয়োজন নেই, সুজন চক্রবর্তীদের কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা আমি আজকে সামনে আনলাম। লেটেস্ট আপডেট এটুকুই যে আবু সিদ্দিকীর মামলা ঝুলে রইল কলকাতা হাইকোর্টে, এখনো পর্যন্ত কোনো কংক্রিট অর্ডার, কোনো নির্দিষ্ট স্পেসিফিক অর্ডার কিন্তু হাইকোর্ট থেকে এলো না আফটার দ্য সেকেন্ড পোস্টমর্টেম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম কোনো আইনের ব্যাখ্যা বা আবু সিদ্দিক রিলেটেড এই ম্যাটারটা আমরা ক্যারি করব, এই ম্যাটারটা আমরা চলে যাব। আগামীতে কি হয় দেখা যাক। আমরা সবাই আশা করব আইনের সুষ্ঠু প্রয়োগ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।